আমি ফারহানা শিশুফলা। আজকে আমাদের আলোচনার বিষয় টক্সিকোলজি, বিষাক্ত পদার্থ, জৈব ফসফরাস যৌগ। টক্সিকোলজি শব্দটি ইংরেজি শব্দ থেকে এসেছে। টক্সিক অর্থ হচ্ছে বিষাক্ত এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান বা আলোচনা। বিজ্ঞানের যে শাখায় বিষাক্ত পদার্থ ও এর গঠন বৈশিষ্ট্য, রাসায়নিক উপাদান, কার্যকারিতা প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই টক্সিকোলজি বলা হয়ে থাকে। পূর্বে ধারণা করা হতো বিষাক্ত পদার্থ মানেই হচ্ছে গিয়ে শুধু মানুষের ক্ষতি করে থাকে, কিন্তু বর্তমানে এই প্রেক্ষাপটটা, এই চিন্তাধারাটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। বর্তমানে বিষাক্ত পদার্থ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির মাধ্যমে নানা ধরনের জটিল রোগের চিকিৎসা করা হয়ে থাকে। এই বিষাক্ত পদার্থ উৎপত্তিগত প্রাপ্তিস্থানের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক বিষাক্ত পদার্থ, একটা হচ্ছে গিয়ে কৃত্রিম উপায়ে বিষাক্ত পদার্থ। প্রাকৃতিক উপায়ে বিষাক্ত পদার্থ যেই বিষগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাকৃতিক বিষাক্ত পদার্থ। যেমন বিভিন্ন প্রজাতির সাপ, পোকামাকড়, মাকড়সা, উদ্ভিদ, প্রাণীদেহ, ভূগর্ভস্থ প্রভৃতি স্থান থেকে যে প্রাপ্ত যে বিষাক্ত পদার্থ সেগুলোই হচ্ছে গিয়ে প্রাকৃতিক বিষাক্ত পদার্থ। আর যেটা হচ্ছে কৃত্রিম বিষাক্ত পদার্থ সেটি হচ্ছে গিয়ে ল্যাবরেটরিতে যে বিষটা তৈরি করা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে কৃত্রিম বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ যে আপদ আছে সেই আপদের উপর প্রয়োগ করা হয়ে থাকে আপদ নাশ করার জন্য। আপদ কি? পেস্ট বা আপদ যেসব প্রজাতি আমাদের বিভিন্ন দ্রব্যের ক্ষতি সাধন করে এবং সেই ক্ষতি যদি ন্যূনতম অর্থনৈতিক ক্ষতির ধাপ অতিক্রম করে তবে সেই সব প্রজাতিকে পেস্ট বা আপদ বলে। ন্যূনতম অর্থনৈতিক ক্ষতি ইটিএল এই ধাপটা যদি অতিক্রম করে তবে সেই সব প্রজাতিকে আপদ বলা হয়। বিভিন্ন ধরনের আপদনাশক দেখা যায় আপদগুলো দমন করার জন্য। পেস্টিসাইড বা আপদনাশক ল্যাটিন শব্দ পেস্টিস ক্ষতিকর প্রাণী বা পেস্ট এবং সিডের ধ্বংস করা থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী দমনে বা ধ্বংস করতে অথবা এগুলোর ক্ষতিকর ভূমিকাকে প্রতিহত করতে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় বা ব্যবহৃত যে কোনো দ্রব্যকেই হচ্ছে কি পেস্টিসাইড বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের পেস্টিসাইড রয়েছে, যেমন ইনসেকটিসাইড, রোডেন্টিসাইড, অ্যাকারিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড, মোলাসিসাইড, পিসিসাইড, ব্যাকটেরিয়াসাইড, আরও অনেকগুলো আপদনাশক দেখা যায়। ইনসেকটিসাইড হচ্ছে কীটপতঙ্গ দমনের জন্য যে নাশক ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে কি ইনসেকটিসাইড। রোডেন্টিসাইড ইঁদুর জাতীয় প্রাণী দমনে যে নাশক ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয় রোডেন্টিসাইড। অ্যাকারিসাইড টিক মাকড় দমনের জন্য যেই নাশক বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অ্যাকারিসাইড। ফাঞ্জিসাইড ছত্রাক নাশক ব্যবহার করার ফলে যে ছত্রাক দমন করা যায়, যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে গিয়ে ছত্রাকনাশক। হার্বিসাইড আগাছানাশক। মোলাসিসাইড মোলাস্কা পর্বের যে প্রাণীগুলো আছে সেগুলো দমনের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে গিয়ে মোলাসিসাইড। ব্যাকটেরিয়াসাইড ব্যাকটেরিয়া দমনের জন্য যে নাশক ব্যবহার করা হয়, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াসাইড। ইনসেকটিসাইড ইনসেকটিসাইড হচ্ছে ইনসেকটিস ল্যাটিন শব্দ কীট পতঙ্গ এবং সিডো ধ্বংস করা থেকে ইনসেকটিসাইড শব্দটি এসেছে। ক্ষতিকর কীটপতঙ্গ দমনে বা আক্রমণ প্রতিহতকরণে ব্যবহৃত যে কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থকেই কীটনাশক বা ইনসেকটিসাইড বলা হয়ে থাকে। অর্থাৎ কীটপতঙ্গ ধ্বংস করার নিমিত্তে লক্ষ্যে যে নাশকগুলো রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোই হচ্ছে গিয়ে ইনসেকটিসাইড। ইনসেকটিসাইডের কত শ্রেণী বিন্যাস আছে, ইনসেকটিসাইড কত প্রকারের হয়ে থাকে, কত ধরনের ইনসেকটিসাইড পাওয়া যায়, ব্যবহার করা হয়ে থাকে। অন দ্য বেসিস অফ অরিজিন, অন দ্য মোড অফ অ্যাকশন এবং প্লেস অফ অ্যাকশন অন দ্য বডি, অর্থাৎ উৎপত্তি ও রাসায়নিক গঠন অনুসারে, বিষক্রিয়ার ধরন অনুসারে, দেহের কার্যকরী স্থান অনুসারে কীটনাশকের ভাগ করা হয়েছে। উৎপত্তি বা রাসায়নিক গঠন অনুসারে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা হচ্ছে অর্গানিক ইনসেকটিসাইড। ইনঅর্গানিকের মধ্যে আছে প্লান্ট অরিজিন, ইনঅর্গানিক অজৈব, এবং অর্গানিকের মধ্যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্লান্ট অরিজিন, একটা হচ্ছে আর্টিফিশিয়াল কেমিক্যাল ইনসেকটিসাইড। আর্টিফিশিয়াল কেমিক্যাল ইনসেকটিসাইডকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, জৈব ক্লোরিন যৌগ, জৈব ফসফরাস যৌগ, জৈব কার্বামেট যৌগ, অর্গানোক্লোরিনেটেড, অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট। তাহলে জৈব যৌগের মধ্যে রয়েছে প্লান্ট উদ্ভিজ্জ কীটনাশক,
জৈব ক্লোরিন অর্গানোক্লোরিনেটেড, জৈব ফসফরাস যৌগ অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট। আজকে আমাদের আলোচনার বিষয় জৈব ফসফরাস যৌগ। অন দ্য মোড অফ অ্যাকশন, বিষক্রিয়ার ধরন হিসেবে কত ধরনের কত উপায়ে এটি হচ্ছে গিয়ে ক্রিয়া লাভ করে। মোড অফ অ্যাকশন যেটা সেটা স্টোমাক পয়জন পাকস্থলী বিষ, কন্ট্যাক্ট পয়জন স্পর্শ বিষ, সিস্টেমিক ইনসেকটিসাইড, ফিউমিগেন্টস ধূম্র বিষ, কেমোস্টেরিলেন্টস রাসায়নিক বন্ধ্যাকারক, অ্যাট্রাক্টেন্টস আকর্ষক, রিপিলেন্টস বিকর্ষক, অ্যান্টিফিডেন্ট খাদ্য অনীহাকারক। অর্থাৎ এগুলো যখন প্রয়োগ করা হয়, যে কোনো উপায়ে এটা প্রয়োগ করা হয়ে থাকে এবং ধোয়ার মাধ্যমে প্রয়োগ করা হয়ে থাকে। স্পর্শ করলেই প্রাণীটা বা আপদ যেটা সেটা হচ্ছে গিয়ে মারা যাচ্ছে। তারপর হচ্ছে আকর্ষিত করে তাকে মেরে ফেলা হচ্ছে। রিপিলেন্টস সে যাতে কাছাকাছি না আসে সেটার জন্য বিকর্ষক, সে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হলে সেই আপদ সেখানে আর আসতে পারে না, বিকর্ষক। খাদ্য অনীহাকারক, এই রাসায়নিক পদার্থটা প্রয়োগ করার ফলে আপদ যেটা সেটা হচ্ছে গিয়ে খাদ্যের প্রতি অনীহার দেখাবে। প্লেস অফ অ্যাকশন অন দ্য বডি, দেহের কার্যকরী স্থান অনুসারে কোথায় কোথায় কার্যকর হয়ে থাকে। ফিজিক্যাল পয়জন দেহ বিষ, প্রোটোপ্লাজমিক পয়জন প্রোটোপ্লাজম আক্রমণ করে। রেসপিরেটরি পয়জন শ্বসন বিষ, শ্বসনের মাধ্যমে যায়। নার্ভাস পয়জন স্নায়ু বিষ, স্নায়ুর মাধ্যমে বিভিন্ন ক্রিয়া করে। পাকস্থলী বিষ, পাকস্থলীতে যাওয়ার পর পাকস্থলী যে ডাইজেশন সেটার মাধ্যমে এর ক্রিয়া করে থাকে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অর্গানোফসফরাস, অর্থাৎ জৈব রাসায়নিক যে জৈব ফসফরাস যে যৌগটা আছে সেই জৈব ফসফরাস যৌগ। LD50 এবং LD90। LD50 হচ্ছে গিয়ে মারণ মাত্রা। মারণ মাত্রা সাধারণভাবে স্বীকৃত তীব্র বিষক্রিয়ার পরিমাপ 50% মারাত্মক বা প্রাণঘাতী মাত্রাই হচ্ছে গিয়ে LD50। এটা আমাদের যখন টক্সিসিটি হবে, রাসায়নিক পদার্থ ব্যবহার করার ফলে কত শতাংশ আপদ দমন করা হচ্ছে, কত শতাংশ আপদটা মারা যাচ্ছে সেটার একটা মাত্রা এটা। কোনো বিশেষ পরীক্ষামূলক অবস্থায় কোনো নির্দিষ্ট উপায়ে ব্যবহৃত যে পরিমাণ বিষ কোনো নাম জানা পরীক্ষণীয় একটি প্রাণীদল বা পেস্ট সমূহের শতকরা অর্ধেক নাশ করতে সক্ষম তাকে LD50 বলে। LD লিথাল ডোজ 50 মানে পেস্ট সমূহের শতকরা অর্ধেক নাশ করতে সক্ষম হয়েছে LD50 বলে। এটি সাধারণত পরীক্ষামূলক প্রাণীর দেহের ওজনের একক হিসেবে প্রতি কিলোগ্রাম, মিলিগ্রাম বা মিলিমিটার বিষরূপে প্রকাশ করা হয়। LD50 মাত্রা অপরাপর মাত্রা অপেক্ষা বিষক্রিয়ার অধিকতর সূক্ষ্ম নির্দেশক বিধায় একে স্বীকৃত মানস্বরূপ গ্রহণ করা হয়ে থাকে। তদ্রূপভাবে LD90ও একই জিনিস। কোনো বিশেষ পরীক্ষামূলক অবস্থার কোনো নির্দিষ্ট উপায়ে ব্যবহৃত নাম জানা একটি পরীক্ষণীয় প্রাণী দল বা পেস্ট সমূহকে শতকরা 90% বিনাশের জন্য প্রয়োজনীয় প্রাণঘাতী বা মারণ মাত্রা হচ্ছে নির্দেশক হচ্ছে কি LD90। অর্থাৎ এইখানে হচ্ছে লিথাল ডোজ 50 50% মারা যাচ্ছে এবং LD90 হচ্ছে লিথাল ডোজ 90 90%, শতকরা 90% বিনাশ হচ্ছে পেস্ট। তবে বিভিন্ন পেস্ট প্রজাতির ক্ষেত্রে এই মারণ মাত্রা তুলনামূলকভাবে কম বেশি হয়ে থাকে। ETL এবং EIL, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল এবং ইকোনমিক ইনজুরিয়াস লেভেল। পেস্ট আমরা পড়েছিলাম। পেস্ট কি? যখন পেস্ট হচ্ছে গিয়ে একটি যেসব প্রজাতি আমাদের বিভিন্ন দ্রব্যের ক্ষতি করে থাকে, সেই ক্ষতি যদি ন্যূনতম অর্থনৈতিক ক্ষতির ধাপ অতিক্রম করে তবে সেই প্রজাতিকে পেস্ট বা আপদ বলে। ন্যূনতম ক্ষতির ধাপ ETL যদি অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে গিয়ে পেস্ট। অর্থনৈতিক প্রান্তরেখা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। ETL হলো পেস্টের একটি সংখ্যা যা আক্রমণ হার যখন দমন ব্যবস্থা অত্যাবশ্যক হয়ে পড়ে যাতে পপুলেশনের আকার বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক ক্ষতি না করে। এই ধাপের আপদসমূহ তেমন ক্ষতিকর হয়ে থাকে না, এই ধাপে আপদ নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হয়। অর্থাৎ ETL যখন আপদ যখন সংখ্যা বেশি বৃদ্ধি পেয়ে যাবে, ETL এর যে মাত্রাটা এই প্রান্তরেখা এই মাত্রাটা যদি ছাড়িয়ে যায় তবে হচ্ছে গিয়ে এটা ক্ষতির সম্মুখীন বেশি হয়ে থাকবে। আর এই অর্থনৈতিক ক্ষতির ধাপটা যেটা সেটা লেভেলটা সেই স্থানে যাওয়ার আগেই আপদটাকে দমন করতে হবে। সেটা যে কোনো উপায়ে করা যেতে পারে।
EIL ইকোনমিক ইনজুরিয়াস লেভেল, অর্থনৈতিক ক্ষতিকর ধাপ। পেস্ট পপুলেশনের সর্বনিম্ন যে ধাপে অর্থনৈতিক ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় তাকে EIL বলে। এ ধাপের আপদসমূহ ক্ষতিকর, নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি না করা হয় তবে ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ধাপে পৌঁছানোর আগেই হচ্ছে গিয়ে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা করতে হবে। যে ETL এবং EIL, আমরা যখন এই অর্গানো ফসফরাস সম্বন্ধে আলোচনা করব তখন এই বিষয়গুলোকে আমরা সম্মুখীন হব পড়ার সময়, যে ETL কি, EIL কি, LD50 কি, LD90 কি। এবার আসি অর্গানো ফসফরাস, জৈব ফসফরাস যৌগ। অর্গানো ফসফরাস হচ্ছে যে সকল জৈব যৌগে এক বা একাধিক ফসফরাস পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে প্রত্যক্ষভাবে অর্গানিক রেডিক্যালের কার্বন পরমাণুর সাথে অথবা পরোক্ষভাবে নাইট্রোজেন, অক্সিজেন অথবা সালফারের মাধ্যমে কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে সেই সকল জৈব যৌগকেই হচ্ছে কি জৈব ফসফরাস বলা হয়ে থাকে। জৈব ফসফরাসের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এ ধরনের কীটনাশক বহুমুখী মারণ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এটি অনেক সময় নির্বাচিত কীটনাশক হিসেবে ক্রিয়া করে। এ শ্রেণীতে এমন কিছু কীটনাশক আছে যা প্রয়োগে সব ধরনের কীটপতঙ্গ না মেরে নির্দিষ্ট কিছু কীটপতঙ্গের উপর ক্রিয়া করে থাকে। এটি প্রবাহ গুণসম্পন্ন কীটনাশক। এ ধরনের কীটনাশক ফসল বা প্রাণীদেহের ভিতর ঢুকে সারা দেহে প্রবাহিত হয়ে থাকে। এর অবশিষ্টাংশ স্বল্পকালীন প্রভাব বিশিষ্ট, অর্থাৎ যেটা থেকে যায় সেটা হচ্ছে গিয়ে তার প্রভাব অল্প সময়ের জন্য থেকে যায়। কি আপদটা যদি চলে যায় তখন হচ্ছে গিয়ে সে পড়ে থাকলে সেটা থেকে আর সেরকম ক্ষতির সম্ভাবনা থাকে না, কারণ খুব স্বল্পকালীন প্রভাব থাকে, সেই সময়টা বেশিক্ষণ থাকে না এই প্রভাবটা। এটি দীর্ঘস্থায়ী ক্রিয়াশীল কীটনাশক। স্তন্যপায়ী প্রাণীর জন্য অত্যন্ত কম বিষাক্ত। যারা স্তন্যপায়ী প্রাণী আছে তাদের জন্য এটা এই বিষক্রিয়ার যে ধরনটা সেটা হচ্ছে কি কম হয়ে থাকে। বিশেষ গুণাবলীর মধ্যে রয়েছে কি, এরা প্রাণীর দেহ কলায় তাড়াতাড়ি অবিষাক্ত পদার্থে পরিণত হয় এবং দ্রুত নিষ্ক্রান্ত হয়ে যায়। কম মাত্রায় প্রয়োগ করেও ফসলের কীট শত্রু দমন করা যায়, অর্থাৎ এদের দমনের জন্য বেশি মাত্রাটা প্রয়োগ না করলেও হবে, বেশি রাসায়নিক পদার্থটা ব্যবহার না করলেও হবে। বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, আশেপাশের পরিবেশ নষ্ট হয়ে যায়, ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এ কারণে এদের হচ্ছে গিয়ে কম প্রয়োগ করেও কীট যে শত্রুগুলো আছে সেগুলো দমন করা যায়। এরা তাড়াতাড়ি বিশ্লেষিত হয়ে অবিষাক্ত পদার্থে পরিণত হয়ে থাকে। স্তন্যপায়ীর জন্য দীর্ঘমেয়াদী বিষাক্ততা অত্যন্ত কম। স্তন্যপায়ীর জন্য কম বিষাক্ত। অর্গানো ফসফরাস, তাহলে যে সকল জৈব যৌগে এক বা একাধিক ফসফরাস পরমাণু, অর্থাৎ একটা জৈব যৌগ সেখানে ফসফরাস পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে প্রত্যক্ষভাবে অর্গানিক রেডিক্যালের কার্বন পরমাণুর সাথে অথবা পরোক্ষভাবে নাইট্রোজেন, অক্সিজেন, সালফারের মাধ্যমে কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে সেই সকল জৈব যৌগকে জৈব ফসফরাস বলা হয়ে থাকে। জৈব ফসফরাসগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বাইড্রিন, ডায়াজিনন, ম্যালাথিয়ন, ডাইমেক্রন, সুমিথিয়ন, TEPP, প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, DDVD, নোভেন, লিবাসিড, নোভাক্রন, গুসাথিয়ন। এইগুলো হচ্ছে গিয়ে জৈব ফসফরাস যৌগ। এদের মধ্যে আজকে কয়েকটা সম্বন্ধে কিছু জৈব যৌগ সম্বন্ধে আলোচনা করা হবে। প্রথমেই আসবো DDVD, ভ্যাপোনা, নোভাক্রন, DDVD, ভ্যাপোনা এবং নোগ্যাস। এটি হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে OO ডাইমিথাইল 2,2 ডাইক্লোরোভিনাইল ফসফেট। এটা হচ্ছে আমাদের DDVD। অত্যন্ত কার্যকরী স্পর্শবিষ এবং ধূমায়িত বিষ হিসেবে এইগুলো ব্যবহৃত হয়, বাজারে এটা পাওয়া যায় এই বিষগুলো। এর ভ্যাপোনা, নুভান প্রভৃতি নামেও হচ্ছে গিয়ে বিক্রি হয়ে থাকে। ভ্যাপোনা, নুভান প্রভৃতি নামেও বিক্রি হয়ে থাকে। রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে কার্বন 4টা, হাইড্রোজেন 7টা, ক্লোরিন 2টা, অক্সিজেন 4 এবং হচ্ছে গিয়ে ফসফেট। রাসায়নিক গঠন হচ্ছে রাসায়নিক গঠন। ধর্ম সুগন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ এটি।
দ্রবণীয়তা, পানি ও অধিকাংশ জৈব দ্রাবকে সে দ্রবণীয়। এর স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে 120 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক গুণাঙ্ক হচ্ছে গিয়ে 1.4 আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। স্থায়িত্ব হচ্ছে প্রয়োগের পর খুব অল্প সময়ের মধ্যে এটি উড়ে যায় বলে এই কীটনাশক শস্য কাটার 24 ঘন্টা আগেও প্রয়োগ করা হয়ে থাকে। টক্সিসিটি হচ্ছে ওরাল LD50 আমরা আগেই পড়েছিলাম। LD50 জিনিসটা কি, যে মারণ মাত্রা 50% যে হয়ে থাকে সেটা হচ্ছে কি LD50 সক্ষম, মানে পেস্ট সমূহকে শতকরা অর্ধেক নাশ করতে সক্ষম LD50। আর LD90 হচ্ছে গিয়ে শতকরা 90% বিনাশ করা হয়, সেটা হচ্ছে LD90। এটা হচ্ছে কি ওরাল LD50 ভ্যালু টু র্যাট, মানে র্যাটে যদি ইঁদুরে যদি প্রয়োগ করা হয়ে থাকে তবে 56 থেকে 80 ইঁদুরে প্রয়োগ করলে 50% বিনাশ করা যাবে একে, এবং এর 56 থেকে 80 মিলিগ্রাম কেজি অফ বডি ওয়েটে। ডার্মাল LD50 হচ্ছে ভ্যালু টু র্যাবিট, খরগোশের ক্ষেত্রে মারণ মাত্রা হচ্ছে গিয়ে LD50। এটা হচ্ছে গিয়ে 107 mg কেজি অফ বডি ওয়েট, দেহের ওজনের। এই কীট বিষটি কন্টাক্ট স্টোমাক ফিউমিগ্যান্ট বিষ হিসেবে বাজারে পাওয়া যায়। বিখ্যাত কীটনাশক কোম্পানি শেল সে একে ভ্যাপোনা এবং সিবাগেই নুভার নামে বাজারজাত করে থাকে। আবার অনেকে একে হচ্ছে কি ডাইক্লোরবস হিসেবেও বাজারজাত করে থাকে। ফর্মুলেশন, এর বাণিজ্যিক নাম হচ্ছে গিয়ে নোগাস, নিউভান, ভ্যাপন, তরল এবং অ্যারোসল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ভ্যাপোনা 48 ইমালসিফায়ার হিসেবে বাজারে পাওয়া যায়। ইউজ, ব্যবহার, কোথায় ব্যবহার করা হচ্ছে? এটি বিষ্টক, তরল, স্প্রে, ধূমায়িত প্রভৃতিভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরনের কীট দমনে ব্যবহার করা হয়, যেমন ঘরে বসবাসকারী কীটপতঙ্গ, মিল, জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত কীটপতঙ্গ, গুদামজাত দ্রব্য গুদামজাত করা হয়ে থাকে সেখানে, বেকারি, পশুপালন, খামার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। কীটনাশক হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া কৃষিক্ষেত্রে মাইট, লার্ভা ইত্যাদি দমনেও ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের লিপ মাইনর থাকে, লেপিডোপ্টেরা লার্ভা থাকে, সেগুলো দমনেও এইটা ব্যবহৃত হয়ে থাকে, এই ভ্যাপোনা এবং ডিডিভিডি যেটা সেটা রাসায়নিক পদার্থটা। এরপরে আসব ম্যালাথিয়ন। ম্যালাথিয়ন একটি জৈব ফসফরাস যৌগ, যেটাতে ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের আপদ নাশ করা যায়। ম্যালাথিয়ন জৈব ফসফরাস কীটনাশকগুলোর মধ্যে হচ্ছে গিয়ে সর্বোত্তম। এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে ও ডাইমিথাইল ফসফোরো ডাইথায়োল। রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে কার্বন 10, হাইড্রোজেন 19, অক্সিজেন 6, ফসফরাস এবং সালফার 2। এটি ধর্ম হচ্ছে অপ্রীতিকর গন্ধযুক্ত এবং বাদামি রঙের তরল পদার্থ। এটি একটি নিরাপদ কীট বিষ হিসেবে রয়েছে, অর্থাৎ মানুষ, উষ্ণ রক্ত বিশিষ্ট যে প্রাণীগুলো আছে সেটার জন্য মারাত্মক বিষ না, তবে ক্ষুদ্র মাকড় দমনের জন্য এটা অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে। এর স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে 156 থেকে 157 ডিগ্রি সেন্টিগ্রেড। এর আপেক্ষিক গুণাঙ্ক হচ্ছে 1.25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার। দ্রবণীয়তা, ইহা পিএইচ হচ্ছে গিয়ে 9.0 এর বেশি এবং পিএইচ 5.0 এর কম, সহজেই আর্দ্র বিশ্লেষিত হয়। বেশিরভাগ জৈব দ্রাবকে দ্রবণীয়, খনিজ তেল ও পানিতে সামান্য দ্রবণীয় হয়ে থাকে। এরা ক্ষারীয় মাধ্যমে হাইড্রোলাইজড হয়ে থাকে। টক্সিসিটি, ওরাল LD50 লিথাল ডোজ 50%, ভ্যালু টু র্যাট 1400 থেকে 5800 মিলিগ্রাম কেজি অফ বডি ওয়েটে। সঠিকভাবে ম্যালাথিয়ন প্রয়োগ করা হলে মানব দেহে বা শস্যের কোনো ক্ষতি হয়ে থাকে না।
শস্য উত্তোলনের সময় ও প্রয়োগ করা হয়, এটি প্রয়োগ করা যায় উত্তোলনের সময়, প্রয়োগ করার পর কোনো টক্সিক রেসিডিউস থাকে না, অর্থাৎ এটার ক্ষতিকর যে মাত্রাটা সেটা হচ্ছে গিয়ে বেশিক্ষণ স্থায়িত্ব থাকে না। মানবদেহে শস্যের ক্ষতি হতে গেলে ক্ষতির পরে এটার রেসিডিউসটাও থাকছে না। এরপর আসি ফর্মুলেশন। ফর্মুলেশন হচ্ছে গিয়ে সাধারণত ম্যালাথিয়নকে 50% ইমালসিফায়েবল কনসেন্ট্রেট হিসেবে বাজারে পাওয়া যায়। এছাড়া 25% WP ওয়েটেবল পাউডার, 5% ডাস্ট মানে গুঁড়া এবং 10% দানা রূপে বাজারে পাওয়া যায়। ব্যবহার: এই কিটবিষ হচ্ছে ব্যাপকভাবে শস্য ক্ষেত্রে, শাকসবজি ও গুদামজাত শস্য, বীজ ও অন্যান্য দ্রব্যাদির আপদ দমনে ব্যবহার করা হয়ে থাকে। ম্যালাথিয়ন সরাসরিভাবে পশু সম্পদ ও আপদের উপর প্রয়োগ করা হয়ে থাকে, অর্থাৎ সরাসরি এটা ব্যবহার করা হয়ে থাকে। এটি স্পর্শ বিষ ও পাকস্থলী বিষ হিসেবে কাজ করে থাকে। এতে ধূম্র বিষক্রিয়ারও ধর্ম বিদ্যমান, অর্থাৎ স্পর্শ বিষ এবং পাকস্থলী বিষ হিসেবেও এটি কার্যকর হয় এবং ধূম্র বিষক্রিয়া হিসেবেও এই ধূম্র বিষক্রিয়ার যে ধর্মটা সেটাও এখানে বিদ্যমান মানে পাওয়া যায়। এরপরে আসব আরেকটি জৈব ফসফরাস যৌগ প্যারাথিয়ন। এটি বহুল ব্যবহৃত কীটনাশকদের মধ্যে অন্যতম। এই প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, নোগাস, নুভান এগুলো হচ্ছে গিয়ে বেশ বাজারে পাওয়া যায় এবং সর্বদা হচ্ছে গিয়ে এগুলো ব্যবহৃত হয়ে থাকে, অনেক ব্যবহৃত হয়ে থাকে। রাসায়নিক নাম হচ্ছে OO-ডাইইথাইল নাইট্রোফিনাইল ফসফোরোথায়োনেট। রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে C10H4O5। কার্বন 10, হাইড্রোজেন 4, অক্সিজেন 5। ধর্ম: গাঢ় বাদামি বর্ণের তরল পদার্থ এবং সুগন্ধযুক্ত নয় এরা। এর বিপি অর্থাৎ হচ্ছে গিয়ে বিপি যেটা সেটা হচ্ছে গিয়ে 375 ডিগ্রি সেন্টিগ্রেড। এর ভিপি হচ্ছে গিয়ে 3.78 গুণ 10.5 মিলিমিটার হচ্ছে হয়ে থাকে এবং হচ্ছে গিয়ে 20 ডিগ্রি পারদ চাপে সেটা হয়। এমপি যেটা সেটা হচ্ছে গিয়ে 6.3 গলনাঙ্ক। এর দ্রবণীয়তা যেটা, সেই দ্রবণীয়তাটা হচ্ছে জৈব দ্রাবকে দ্রবণীয়, ক্ষারীয় মাধ্যমে ধীর গতিতে হাইড্রোলাইজড হয়ে থাকে, পানিতে সামান্য দ্রবণীয় হয় এবং রেসিডিউস অ্যাক্টিভিটি হচ্ছে 15 থেকে 30 দিন পর্যন্ত স্থায়িত্ব থাকে। টক্সিসিটি: ওরাল LD50 ভ্যালুটোরেট 6 থেকে 15 mg/kg অফ বডি ওয়েটে এবং ডার্মাল LD50 ভ্যালুটোরেবিট 40 থেকে 50 mg/kg অফ বডি ওয়েট। ওরাল হচ্ছে গিয়ে মৌখিকভাবে যাচ্ছে এবং হচ্ছে ডার্মাল হচ্ছে এটা ত্বকের মাধ্যমে যাচ্ছে। মৌখিক গ্রহণ করলে এটা হচ্ছে গিয়ে র্যাটের ক্ষেত্রে এত মাত্রা দিলে তখন হচ্ছে গিয়ে LD50 হচ্ছে, আর ডার্মাল ত্বকের মাধ্যমে র্যাবিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে 40 থেকে 50 বডি ওয়েটে। ইহা মানুষ সহ বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীর জন্য খুবই বিষাক্ত হয়ে থাকে। এটি সতর্কতার সাথে ব্যবহার করা হয়ে থাকে। এর ক্রিয়া বেশি দিন স্থায়ী থাকে না, এজন্য বাজারে বিক্রির কয়েকদিন আগেই এতে ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়। এটি নাক, মুখ, চামড়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে। স্পর্শ ও পাকস্থলী বিষ হিসেবে ক্রিয়া করে, কিন্তু ধূম্র বিষ হিসেবেও কাজ করে। ফর্মুলেশন: 50% ইমালসিফায়ার, 2% ডাস্ট বা গুঁড়া, 25% হচ্ছে WP অর্থাৎ হচ্ছে কি ওয়েটেবল পাউডার হিসেবে এটা বাজারে পাওয়া যায়। ব্যবহার: প্যারাথিয়ন বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দমনের জন্য, যেমন হচ্ছে গিয়ে ডিপটেরান, হাইমেনোপটেরান, কোলেপটেরান প্রভৃতি দমনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। শস্য ক্ষেতে কীট ও মাইট দমনে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বাণিজ্যিক নাম হচ্ছে গিয়ে ফলিডাল, থায়োপ্লাস, নিরান ইত্যাদি হিসেবেও বাজারে পাওয়া যায় এদের বাণিজ্যিক নাম। এরপরে আরেকটি জৈব যৌগ ডায়াজিনাম। এটা হচ্ছে গিয়ে ফসফরিক অ্যাসিডের একটা এস্টার, দিয়েও বহুল ব্যবহৃত হয়ে থাকে। রাসায়নিক নাম হচ্ছে গিয়ে O-ডাইইথাইল 2 আইসোফসপ্রোপাইল 4 মিথাইল 6 পাইরিমিডিনাইল ফসফোরোথায়োইড। রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে C22
H21N2O2PS। এই ডায়াজিনন যেটা সেটা হচ্ছে ধর্ম, এটা বর্ণহীন তরল পদার্থ ও সামান্য হচ্ছে গিয়ে গন্ধযুক্ত হয়ে থাকে। এর বিপি হচ্ছে গিয়ে 83 ডিগ্রি থেকে 84 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ফুটনাঙ্ক যেটা সেটা 83 ডিগ্রি থেকে 84 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এসপিজিআর অর্থাৎ আপেক্ষিক গুণাঙ্ক হচ্ছে 1.11 ধরনের, এবং ভিপি যেটা সেটা হচ্ছে 1.4 ইন্টু 10⁻⁴ -4 mm। এটি হচ্ছে দ্রবণীয়তা যেটা, সেই দ্রবণীয় হচ্ছে গিয়ে পানিতে এবং হালকা অ্যাসিডযুক্ত পানিতে, সামান্য দ্রবণীয় পানিতে হচ্ছে গিয়ে 0.004% দ্রবণীয় থাকে, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে থাকে। এটি ক্ষারে হচ্ছে অপরিবর্তনীয় থাকে। স্থায়িত্ব, এর রেসিডুয়াল অ্যাক্টিভিটি 30 থেকে 35 দিন পর্যন্ত থাকে। এর বিষাক্ততা হচ্ছে গিয়ে 10 থেকে 11 দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তাই ফসল কাটার অনেক আগেই এর প্রয়োগ স্থগিত করানো হয়ে থাকে, করতে হয়। টক্সিসিটি, ওরাল LD50 ভ্যালু টু র্যাট 100 থেকে 150 mg/kg অফ বডি ওয়েটে দেখা যায়। ডার্মাল LD50 ভ্যালু টু র্যাবিট 1000 mg/kg অফ বডি ওয়েটে। এটি পাকস্থলী, স্পর্শে এবং ধূম্র বিশেষে বা কাজ করে। মানুষ ও স্তন্যপায়ীর প্রতি বিষক্রিয়া মাত্রা হচ্ছে সীমিত ধরনের। ফর্মুলেশন, বিভিন্ন অবস্থায় বিক্রি হয়ে থাকে, বিভিন্নভাবে বাজারে পাওয়া যায় এবং বিভিন্ন অবস্থায় থাকে। এটি হচ্ছে বাসুডিন নামেও কিন্তু এটি পরিচিত। বাসুডিন 10G, বাসুডিন G14G ডায়াজিনন ইমালসিফেবল সলিউশন হিসেবে এটি বাজারে পাওয়া যায়। ডায়াজিনন 60 EC, ডায়াজিনন 20 EC। প্রতি ক্ষেত্রে 40% সক্রিয় ডায়াজিনন থাকে, যার সাধারণত 1 থেকে 2 পাউন্ড 100 গ্যালন পানিতে দ্রবীভূত করে জমিতে স্প্রে করা হয়ে থাকে। ব্যবহার, সাধারণত কর্তন, চোষক, শোষণ, গর্তবাসী পেস্ট দমনের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে, ব্যবহার করা হয় এদের দমনের জন্য। কাঠ ছিদ্রকারী, কাণ্ড ছিদ্রকারী, ঝিঝি পোকা, ওয়ারওয়ার্ম, মথ, টিক, মাইট, থ্রিপস, বিটলস প্রজাপতির লার্ভা, বিভিন্ন ধরনের লার্ভা দমনে এটি বেশ কার্যকরী ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জৈব ফসফরাস যৌগগুলো সাধারণত হচ্ছে কি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ এবং উষ্ণ রক্তবাহী প্রাণীদের ক্ষেত্রে মারাত্মক বিষ হিসেবে পরিচিত হয়ে থাকে। এই যৌগগুলো প্রধানত কন্টাক্ট পয়জন এবং স্টোমাক পয়জন হিসেবে কাজ করে থাকে। আবার অল্প সংখ্যক কিছু যৌগ আছে যেগুলো ধূম্র এবং প্রবাহ বিষ হিসেবেও কাজ করে থাকে। এই যৌগগুলো কোলিনেস্টারেজ এনজাইমকে বাধা প্রদান করে বলে একে কোলিনেস্টারেজ ইনভার্টেস বলা হয়ে থাকে। অর্থাৎ এই রাসায়নিক পদার্থগুলো দেওয়ার ফলে পতঙ্গের যে মোড অফ অ্যাকশন সেটা কিভাবে সংঘটিত হয়। মোড অফ অ্যাকশন অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড। এই ধরনের কীটবিষ মেরুদণ্ডী অমেরুদণ্ডী উভয় প্রাণীকে অনায়াসে ঘায়াল করতে পারে। স্বাভাবিক অবস্থায় প্রাণীদেহের স্নায়ু দুই একজনের সংযোগস্থলে, আমরা অ্যাক্সন ডেন্ড্রাইট সম্বন্ধে জানি, সেই অ্যাক্সন সেখানে সংযোগস্থলে বিশেষত প্যারাসিম্প্যাথেটিক ও মাইনিউরাল সংযোগস্থলে স্নায়ুবিক অনুভূতির স্থানান্তরের জন্য অনবরত অ্যাসিটাইলকোলিন নামক এক প্রকার হরমোন তৈরি করা হয়। এই হরমোনটা স্নায়ুবিক অনুভূতি স্থানান্তরের পরপরই কোলিনেস্টারেজ এনজাইম দ্বারা হাইড্রোলাইজড হয়ে কোলিন ও অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ অ্যাসিটাইলকোলিন নামক যে হরমোন তৈরি হয় সেটা স্নায়ুবিক অনুভূতিটা স্থানান্তরিত করে এবং এর ফলে কোলিনেস্টারেজ যে এনজাইমটা আছে সেটা হচ্ছে হাইড্রোলাইজড হয়ে অ্যাসিটিক অ্যাসিড এবং কোলিনে পরিণত হয়ে থাকে। এটা হচ্ছে স্বাভাবিক একটা মাত্রা, এখান থেকে আরেকটা থেকে একটাতে স্নায়ুটা চেঞ্জ হচ্ছে। কিন্তু যখন হচ্ছে গিয়ে এই জৈব যৌগ রাসায়নিক পদার্থটা দেওয়া হয় তখন এই যে কোলিনেস্টারেজ যে এনজাইমটা সেই এনজাইমটাকে বাধা দেয় বা সেটাকে তৈরি হতে দেয় না, বাধা প্রদান করে। জৈব ফসফরাস কীটনাশক এই কোলিনেস্টারেজ এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয়, এই যে কোলিনেস্টারেজ এনজাইম সেটাকে নিষ্ক্রিয় করে দেয় অথবা এনজাইম উৎপাদনকে বাধা দেয়। ফলে অ্যাসিটাইলকোলিন হাইড্রোলাইজড না হয়ে, এটা কিন্তু হাইড্রোলাইজড হয়ে কোলিন আর অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। তখন কি করে, যখন রাসায়নিক পদার্থটা আসে মানে জৈব ফসফরাস যৌগটা দেহে প্রবেশ করে যে কোনো উপায়ে, তখন এই কোলিনেস্টারেজ এনজাইমটাকে বাধা দেয় বা উৎপাদন হতে দেয় না।
ফলে হাইড্রোলাইজড হয় না, এই কলিনেস্টারেজ এনজাইমটা হাইড্রোলাইজড না হয়ে স্নায়ু প্রান্তে এসে এখানে এসে জমা হয়ে থাকে। এতে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র ও সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের পোস্ট গ্যালভানাইজ পলিমারফেজ স্নায়ু ক্রিয়া বাড়ে এবং ক্রমাগতভাবে অনুভূতি কেন্দ্রের দিকে প্রবাহিত হয়ে থাকে, যার ফলে হচ্ছে গিয়ে ডায়রিয়া, লালা ঝরা ও খিতারা, সংকুচিত হওয়া, চোখ দিয়ে পানি পড়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট, মাংসপেশির খিঁচুনি এবং পরিশেষে মৃত্যু ঘটে থাকে। এতে নার্ভাস সিস্টেম বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাহলে এই কলিনেস্টারেজ যে এনজাইমটা আছে সেটাকে বাধা প্রদান করলো, অর্থাৎ এই জিনিসগুলো যখন যাচ্ছে তখন হচ্ছে গিয়ে সে অ্যাসিটাইল কোলিনও চলে আসতেছে এই নর্মালভাবে এবং হরমোন তৈরি হচ্ছে, এবং এটাও হচ্ছে গিয়ে কোনটা কলিনেস্টারেজ এনজাইম যেটা সেটা হাইড্রোলাইজড হয়ে অ্যাসিটিক অ্যাসিড কোলিনে পরিণত হয়। কিন্তু যখন রাসায়নিক পদার্থটা প্রবেশ করে দেহের মধ্যে তখন কি করে, সেখানে ও বাধা দেয়, এটা যেতে পারে না, কারণ এটা হাইড্রোলাইজড হয় না, হয় একে বাধা দেয়, না হলে সেই এনজাইমটাকে কলিনেস্টারেজ যে এনজাইম সেটাকে হচ্ছে গিয়ে উৎপাদনই হতে দেয় না। ফলে হচ্ছে গিয়ে এখানে সব জড়ো হয়, সে আবার স্নায়ু প্রান্তে এসে জমা হয়ে থাকে। এর ফলে এটা কি করে, নার্ভাস সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং এই নার্ভাস সিস্টেমটা ক্ষতিকর হয়ে থাকে, যে ক্রমাগতভাবে অনুভূতিগুলো হচ্ছে গিয়ে ওইখানে কেন্দ্রের দিকেই জমা হয়ে থাকে, সে আর পাস করে না, যেতে পারে না। এর ফলে হচ্ছে এই সিমটমসগুলো দেখা যায় এবং এই সিমটমসের ফলে হচ্ছে গিয়ে পরিশেষে দেখা যায় যে এই প্রাণীটার বা আপদ যেটা সেটা হচ্ছে কি মৃত্যু ঘটে থাকে, নার্ভাস সিস্টেম ক্ষতি করে থাকে। এই অর্গানোফসফরাস যে জৈব যৌগগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে যে বাইড্রিন, ডায়াজিনন, ম্যালাথিয়ন, ডাইমেথনন, সিমিথিয়ন, টি ডাবল পি প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, ডিডিভিডি, লিবাসিড, নোভাগ্রান, রুসাথিয়ন, এইগুলোর কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে আপদ দমনে অল্প পরিমাণ বিষের প্রয়োজন হয়ে থাকে, রেসিডুয়াল অ্যাক্টিভিটি খুব দ্রুততার সাথে শেষ হয়ে থাকে, চর্বিতে এরা জমা হয় না, খুব তীব্র ক্ষমতা সম্পন্ন কীট বিষেরা। এটা হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে বেশিরভাগ যৌগই তীব্র বিষসম্পন্ন, পরিবেশের ক্ষতি করে থাকে এরা, যেহেতু অনেকক্ষণ ধরে থাকে সে পরিবেশের ক্ষতি হয়ে থাকে, আপদের সাথে উপকারী কীটও মেরে ফেলে। অনেকক্ষণ ধরে যখন অ্যাক্টিভিটিটা থাকে রেসিডুয়ালে তখন হচ্ছে কি আপদ যেটা দমন করার পরিপ্রেক্ষিতে এটা ব্যবহার করা হচ্ছে, সে তার ফলে উপকারী যে পতঙ্গগুলো আছে সেগুলো এসে এই বিষের মধ্যে আসে এবং হচ্ছে গিয়ে যেহেতু ওই বিষাক্ততাটা নষ্ট হয়ে যায় না, তাহলে যে নর্মাল যে উপকারী প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এই বিষের প্রভাবে মারা যায়। এদের অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়, কারণ এটি ত্বক শ্বাসক্রিয়ার মাধ্যমে দেহে প্রবেশ করে থাকে। এ হলো আমাদের অর্গানোফসফরাস যৌগ বা জৈব অর্গানোফসফরাস যৌগ। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কিপ স্টাডি, সেফ নেশন।